স্টেশনের পাশে একজন টেকো চালচুলোহীন মহিলা বসে আছে আর লোকজনের কাছে হাত পাচ্ছে। আর সেই মহিলাকে দেখে স্টেশনের ঝাড়ুদার মিনুর ভীষণ মায়া হয়। আহারে, এই মহিলাটা তো ভীষণ অসহায়, একে দেখে আমার ভীষণ মায়া লাগছে। এই মহিলাটাকে দেখে বড্ড ক্ষুধার্ত মনে হচ্ছে। এসব কথা বলে মিনু মহিলাটির কাছে যায়। আর মিনুকে দেখে মহিলাটি অসহায়ের মতো কাঁদতে শুরু করে। মারে, আমাকে একটু খেতে দিবি? আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দে না রে মা, আমি যে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি। আমার সাথে তো কোনো খাবার নেই, তুমি আমার সঙ্গে চলো মাসিমা, আমি তোমাকে পেট ভরে খাওয়াবো। এরপর মিনু মহিলাটিকে সাথে নিয়ে তার বাড়িতে যায়। আর মহিলাটিকে খাবার খেতে দেয়। মহিলাটি পেট ভরে খাবার খায়। উফ, বড্ড শান্তি পেলাম। সেই কবে যে নিজের হাতে রান্না এমন পেট ভরে খেয়েছি, আর আজ খেলাম। আসলে মা, আমি কোনো ভিখারি নই। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমার এই অবস্থা। কেন মাসিমা, কি এমন হয়েছে তোমার সাথে যে ভাগ্যক্রমে তোমাকে এখন লোকের কাছে হাত পাততে হচ্ছে? সে অনেক কথা রে মা, আসলে আমি একজন পরী, আর আমি এমন টেকো ছিলাম না। আমার মাথায় অনেক লম্বা লম্বা চুল ছিল, আর লম্বা চুল যেভাবে বাঁধতাম ঠিক সেভাবে গুছিয়ে সংসার করতাম। চাঁদের দেশে আমার সাজানো গোছানো একটি সংসার ছিল। আমার সংসারে আমার স্বামী ও কন্যাও ছিল, কিন্তু আমার সুন্দর সংসারের উপর এক শয়তান ডাইনির নজর পড়ে। দেখেছো আমাদের কোল কেমন ভরে উঠেছে? আমাদের কোলে যে এত সুন্দর ফুটফুটে কন্যা আসবে তা আমি কখনোই ভাবিনি। আমার কপালটা সত্যি অনেক ভালো। পরের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার পর আমি এই চাঁদের দেশে এসেছিলাম। চাঁদের দেশে যে আমার এত সুন্দর একটা সংসার হবে তা আমি কখনো ভাবতে পারিনি। চুল লম্বা পরের সংসার, কিন্তু আমি তোর এই সুখের সংসার থেকে যে একজনকে নিয়ে যেতে এসেছি। তোর সুখের সংসারে বাধা দেওয়ার কোনো ইচ্ছে যে আমার নেই রে বাপু, কিন্তু তোর সন্তানকে যে আমার চাই চাই। এসব তুমি কি বলছো রাক্ষসী? আমার এই ফুটফুটে ফুলের মতো কন্যাকে আমি তোমার কাছে কিছুতেই দেব না। তাই ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও, নয়তো তোমার মৃত্যু আজ কেউ ঠেকাতে পারবে না। সামান্য একটা পরী হয়ে তুই আমাকে মারতে চাইছিস? আমার শক্তি সম্পর্কে কি তোর কোনো ধারণা আছে? এরপর ওই রাক্ষসী আমার স্বামীকে হত্যা করে আর আমার গলা চেপে ধরে আমাকে তুলে আছাড় মেরে ফেলে দেয়। দেখেছিস রে পরী, আমার কত শক্তি! আমি চাইলে তোর স্বামীর মতো তোকেও হত্যা করতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। তোর মাথার ওই লম্বা চুলগুলো আমি কেড়ে নেব, আর তোকে চাঁদ থেকে পৃথিবীতে ফেলে দিয়ে ধুকে ধুকে মারবো। রাক্ষসী যা বলে তাই করে। রাক্ষসী তার জাদু বলে আমার লম্বা চুলগুলো নিয়ে আমাকে টেকো বানিয়ে পৃথিবীতে ফেলে দেয়, আর এত উপর থেকে পড়ে গিয়ে আমার ডানা ভেঙে যায়। তোমার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো পরি, কিন্তু তোমার মেয়ে কোথায় তুমি কি জানো? হ্যাঁ জানি তো, ওই রাক্ষসী যেখানে আছে আমার কন্যাও সেখানে আছে। সেই কবে পৃথিবীতে এসেছি আর পাগলের মতো লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছি। না জানি এই 1 বছরে আমার মেয়ের সাথে কি কি হয়েছে, তবে আমার মন বলছে আমার মেয়ে বেঁচে আছে। কেঁদো না পরি, তুমি কোনো চিন্তা করো না। তোমার মেয়ে যদি বেঁচে থাকে তাহলে তোমার মেয়েকে আমি ঠিকই উদ্ধার করে নিয়ে আসবো। আমার হয়তো রাক্ষসীর সাথে লড়াই করার মতো শক্তি নেই, কিন্তু রাক্ষসীকে পরাজিত করার মতো বুদ্ধি আমার আছে। আমি যতদূর জানি ওই রাক্ষসী পাতালপুরীতে থাকে, আর আমার মনে হচ্ছে আমার মেয়েকেও ওই পাতালপুরীতেই রেখেছে। তবে তুমি আমার বাড়িতেই থাকো, আমি যাচ্ছি তোমার মেয়েকে উদ্ধার করতে। এরপর মিনু পাতালপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অনেক খোঁজাখুঁজির পরে পাতালপুরীর গুহায় পৌঁছে যায়।
পুরীতে মানুষের বাচ্চা, এই কে তুই? তুই পাতালপুরীতে কেন এসেছিস? আমার খাবার হতে নাকি? আর রাক্ষসী পিসি, তুমি আমাকে দেখে এত রেগে যাচ্ছ কেন? আমি তো এখানে ভ্রমণ করতে এসেছি। আসলে ছোটবেলা থেকে আমার বড্ড শখ ছিল গো যে আমি পাতালপুরী দেখবো। আর পরে জানতে পারলাম যে পাতালপুরীতে নাকি তোমার মতো ভালো আর দয়ালু একজন রাক্ষসী আছে। আর তারপর তোমার ভরসাতেই তো আমি এখানে এলাম গো। আর তুমি কি না আমাকে এভাবে শাসাচ্ছ? অতিথির সাথে কি এমন আচরণ করা ঠিক বলো তো? হ্যাঁ, তাই তো। আর হ্যাঁ, এই প্রথম তুই আমাকে দয়ালু বললি। তোকে তো আপ্যায়ন করতেই হবে। মা ডাকিনি? তুই কোথায়? অতিথি এসেছে, অতিথিকে অতিথি কক্ষে নিয়ে যা আর আপ্যায়নের ব্যবস্থা কর। আর আমি যাচ্ছি ভালো খাবারের খোঁজে। এই বলে রাক্ষসী খাবারের খোঁজে চলে যায়। আর একটা কক্ষ থেকে পরীর মতো সুন্দরী ডাকিনী কন্যা আসে। ডাকিনীকে দেখে মিনু মনে মনে ভাবতে থাকে, বা কি সুন্দর একটা পরীর কন্যা, নিশ্চয়ই এটি ওই পরিমায়ের সন্তান। কিন্তু এই রাক্ষসী তো একে নিজের মেয়ে বলছে। কিন্তু পরিকন্যাকে তো তার আসল পরিচয় জানতে হবে। এই যে অতিথি, আমার সঙ্গে এসো। মা তো তোমাকে বলেছে অতিথি আপ্যায়ন করতে। আমি নিজ হাতে নলেন গুড়ের পায়েস বানিয়েছি। চলো, আমি তোমাকে খেতে দেব। তুমি একজন রাক্ষসীর কন্যা হয়ে পায়েস বানিয়েছো? এসব তো পরিকন্যারা করে। তোমার মাঝে পরিকন্যার গুণ এলো কোথা থেকে? আর তোমার পিঠে তো পরীর মতো ডানাও রয়েছে। তুমি পরী নাকি? এইসব তুমি কি যাতা বলছো? আমি পরিকন্যা হতে যাব কেন? আমি তো রাক্ষসী কন্যা ডাকিনি। বোকা কোথাকার! তুমি যদি রাক্ষসীর কন্যা হতে তাহলে তো রাক্ষসীর মতো ভয়ঙ্কর চেহারা হতো। পরীদের মতো এত সুন্দর হলে কি করে? আর তুমি যদি পরিকন্যা নাই হলে তাহলে তোমার ডানা এলো কোথা থেকে বলো তো? তুমি শোনো, তুমি তোমার আসল পরিচয় শোনো। এসব কথা শুনে ডাকিনী চুপ হয়ে যায়। আর তখন মিনু ডাকিনীকে তার অতীতের সমস্ত কথা খুলে বলে। কি ওই শয়তান রাক্ষসী আমার মা আর পরিবারের সাথে এমন অত্যাচার করেছে? আমার বাবাকে হত্যা করেছে, আমাদের সুখের সংসার নষ্ট করেছে। তবে তো ওই রাক্ষসীকে আজই আমি বধ করবো, ছাড়বো না আমি। হ্যাঁ, তুমি তাই করো। আর শোনো, তোমার মা আমার বাড়িতে আছে। তুমি রাক্ষসীকে বধ করার পর আমরা একসাথে ফিরে যাব। এরপর ডাকিনী রাগে ফুঁসতে থাকে। আর তখনই রাক্ষসী সেখানে চলে আসে। আর ডাকিনী রাক্ষসীকে কিছু বুঝতে না দিয়ে তার জাদু বলে রাক্ষসীকে হত্যা করে। আর মিনু সহ পাতালপুরী থেকে বেরিয়ে আসে। আর মিনুর সাথে তার বাড়িতে ফিরে যায়। কিন্তু পরী তার কন্যাকে এতদিন পর দেখেও চিনতে ভুল করে না যে এটা তারই মেয়ে। মারে, তুই ফিরে এসেছিস রে মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমিও তো মায়ের মতোই। আর তোমার কন্যাকে ফিরিয়ে দেওয়া আমার তো দায়িত্ব ছিল। তবে তোমরা আর চাঁদের দেশে যেও না কেমন? তোমরা আমার সাথেই থাকো আমার মা আর বোন হয়ে। আসলে আমি অনাথ তো, আমার তো আর কেউ নেই। এরপর থেকে তারা সবাই মিনুর সঙ্গে থেকে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।